ডোমেইন এবং হোস্টিং, একই সঙ্গে ওয়েব মেইনটেনেন্স ছিল। কিন্তু যেহেতু আমি বেসিক আইডিয়া দিতে চাই, আসলে আমি খুব ভালো পারি না, কিন্তু যতটুকু আমি শিখেছি বেসিক আইডিয়াটুকু আমি এই ক্লাসগুলো থেকে শিখতে পেরেছি, সেটিকে আজকে শেয়ার করতে চাই। ডোমেইন এবং হোস্টিং, যদি এই দুটি বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করি, তাহলে প্রথমে আসুন ডোমেইন কি, ডোমেইন নিয়ে একটু কথা বলি। ডোমেইন, যখন আমরা ডোমেইন চিন্তা করি, একটা যে কোনো ওয়েবসাইট যখন আমরা করতে চাই, তখন দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের একটি হচ্ছে ডোমেইন এবং দ্বিতীয়টি হচ্ছে হোস্টিং। ডোমেইন নিয়ে যদি আপনারা একটু চিন্তা করেন যে ডোমেইন কি, আসলে ডোমেইন হচ্ছে একটা নাম, এবং যে নামটা আসলে অ্যাড্রেস হিসেবে, একটা একটা ঠিকানা হিসেবে আমরা এই ঠিকানা হিসেবে, একটি ওয়েবসাইটের ঠিকানা হিসেবে ব্যবহার করে থাকি। এবং যদি ধরা যায় যে একটা ওয়েবসাইট একটি ঘর, তাহলে সেই ঘরের অ্যাড্রেসটা হচ্ছে এই ডোমেইন। এবং আমরা সাধারণত যা করি, যে রিলেটেড ওয়েবসাইট হয় সেই রিলেটেড একটি নাম, আমরা উপযুক্ত নাম সেট করে সেটাকে ঠিকানা হিসেবে ব্যবহার করি। সো ডোমেইন যদি চিন্তা করা হয়, তাহলে ডোমেইন হচ্ছে নাম বা অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আমরা যে ওয়েবসাইটটা করছি সেটি খুঁজে পাওয়া যাবে ইন্টারনেটে গেলে, এবং যা দিয়ে সার্চ করলে পাওয়া যাবে, অ্যাড্রেস খুঁজে পাওয়া যাবে। ডোমেইনের টপ লেভেলের তিন ধরনের ডোমেইন আমরা দেখতে পাই। একটা হচ্ছে অর্গানাইজেশনাল বা জেনারিক ডোমেইনস, আরেকটি হচ্ছে জিওগ্রাফিক্যাল বা কান্ট্রি ডোমেইন আমরা দেখে থাকি, এবং রিভার্স ডোমেইন দেখে থাকি। তো প্রথম দুটি নিয়ে আজকে একটু আলোকপাত করতে চাই। আর সবাই আমরা জানি যে আমরা .com, .net, .gov এই ধরনের আমরা সবসময় ডোমেইনের শেষে ব্যবহার করে থাকি। প্রতিটা ঠিকানার যখন শেষ অংশে আমরা এরকম ব্যবহার করে থাকি। তো এর প্রত্যেকটারই আলাদা আলাদা অর্থ আছে। যেমন যদি আমরা দেখি যে .com, সাধারণত কমার্শিয়াল অর্গানাইজেশন গুলো .com এই ঠিকানা ব্যবহার করে থাকে, এই ডোমেইন ব্যবহার করে থাকে। .net যদি আমরা চিন্তা করি, নেটওয়ার্কিং অর্গানাইজেশন গুলো সাধারণত .net ব্যবহার করে থাকে। আবার যদি গভর্নমেন্ট অর্গানাইজেশন হয়, তাহলে .gov আমরা সব সময় ব্যবহার করে থাকি। .gov এটি প্রকাশ করে যে, এই ডোমেইন প্রকাশ করে যেটি গভর্নমেন্টের কোনো কিছু। আবার যদি আমরা ইউনিভার্সিটি বা স্কুল বা একাডেমিক প্রতিষ্ঠানগুলো দেখি, তাহলে দেখা যায় .edu ব্যবহার করে থাকে। তো এরকম করে কমার্শিয়াল অর্গানাইজেশন, নন কমার্শিয়াল অর্গানাইজেশন, মিলিটারি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা বিভিন্ন ডোমেইন ব্যবহার করে, যেগুলোকে আমরা অর্গানাইজেশনাল বা জেনারিক ডোমেইন হিসেবে আমরা পরিচিত বা ডোমেইন হিসেবে জেনে থাকি। অন্যদিকে আমরা দেশের ডোমেইন কিন্তু দেশেরও ঠিকানা বহন করে। ধরেন এখানে যদি ইন্ডিয়া থেকে কোনো ডোমেইন আমরা দেখি, আর সেখানে শেষে দেখা যায় IN যুক্ত থাকে, ইন্ডিয়া। যদি বাংলাদেশ থেকে হয়, তাহলে BD যুক্ত থাকে। যদি কানাডা থেকে হয়, CI যুক্ত থাকে। যদি US থেকে হয়, US যুক্ত থাকে। সেই যে ডোমেইনের শেষে গিয়ে .IN বা JP, US যেগুলো থাকে, প্রত্যেকটা দেশে দুইটি অক্ষর দিয়ে এক একটা দেশকে বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে বোঝানো হয়। তো এই যে আমরা ডোমেইনের যে চিত্র, এই চিত্রটাকে আসলে জিওগ্রাফিক্যাল বা কান্ট্রি ডোমেইন হিসেবে আমরা দেখে থাকি বা পরিচিত। দ্বিতীয় যেটি আছে, ডোমেইন যখন আমাদের কোনো একটা ঠিকানা যখন হয়, তখন আমাদের এই ওয়েবসাইটটার একটি হোস্টিং দরকার। হোস্টিং বলতে একটা জায়গা দরকার হয়, যে জায়গায় আমরা এই আমাদের ওয়েবসাইটটাকে রাখতে পারি, সংরক্ষণ করতে পারি। কোন একটা সার্ভার বা কোন একটা ডিস্ক, আমাদের একটা স্পেস দরকার হয়, যে স্পেসটাকে আসলে আমরা হোস্টিং বলে থাকি। হোস্টিং এ যদি একটু ফর্মাল যদি ডেফিনেশন আমরা খুঁজি, তাহলে বলা হচ্ছে যে ওয়েব হোস্টিং ইজ এ সার্ভিস that allow organization and individuals to post a website or web page into the internet. So ইন্টারনেটে এটি একটি সার্ভিস, যে সার্ভিসটা আসলে যে কোনো অর্গানাইজেশন বা ব্যক্তিগত পর্যায়ে আমরা যে ওয়েবসাইট বা আমরা ওয়েব পেজ করি, সেটি ইন্টারনেটে প্রকাশ করতে সাহায্য করে। এবং এই যে তথ্যগুলো আছে, সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু এটি থাকে। সো হোস্টিং নিয়ে যখন আমরা কথা বলবো, তখন হোস্টিং এর দুটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, দুটি দিক ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ব্যান্ডউইথ, এবং আরেকটা হচ্ছে ওয়েব ডিস্ক। আমরা ওয়েব ডিস্ক বলতে সাধারণত বুঝি যে স্পেসটা আমরা ব্যবহার করছি, যে ফাইলগুলো যেখানে আপলোডেড হয়,
আমরা যে ওয়েবসাইটে যে তথ্যগুলো দিই তা যেখানে আপলোডেড হয়, সে আপলোডের একটা জায়গা থাকে, কিন্তু সেই আমরা যখন হোস্টিং কিনতে চাই তখন এই স্পেসের উপরে কিন্তু দাম দামের কম বা বেশি আমরা দেখতে পাই। সো যখন আমরা আমাদের ওয়েবসাইটের ধরন অনুসারে কিন্তু আমরা এই ওয়েব ডিস্ক এবং ওয়েব ডিস্ক আমরা নিয়ে থাকি। যদি অনেক তথ্যবহুল হয়, অনেক বেশি ছবি আপলোডেড হয়, অনেক ধরনের অনেক বড় বড় আর্টিকেল হয়, তাহলে কিন্তু আমাদের এই ওয়েব ডিস্ক অনেক বড় করা লাগে। আমরা 1 GB থেকে শুরু করে বিভিন্ন মাত্রার জায়গা কিন্তু আমরা কিনতে পারি এই ডিস্কে, যেখানে আমরা ফাইল আপলোড দিতে পারি হোস্টিং এর ক্ষেত্রে। আর ব্যান্ডউইথ যেটাকে বলছে যে কোনো সময় ব্যান্ডউইথটা হচ্ছে কিছুটা ডেটার মতো। আমরা যেমন মোবাইলে ডেটা ব্যবহার করি ঠিক তেমনি যে আমরা যদি কোনো ওয়েবসাইটে ঢুকি সঙ্গে সঙ্গে আমাদের ডেটা কিন্তু কেটে যায়, কিছুটা ডেটা কেটে যায়। সো ব্যান্ডউইথ হচ্ছে একটা ওয়েবসাইট একটা হোস্টিং হিসেবে যখন কোনো একটা ওয়েবসাইটে ঢোকে তখন তার এই ব্যান্ডউইথের কিছুটা অংশ কেটে যায়, ডেটার মতো করে এটা একটা অংশ কেটে যায়। এবং ব্যান্ডউইথ যদি শেষ হয়ে যায়, এরকম যদি আমরা দেখি যে ব্যান্ডউইথ সাধারণত একটা মাসের হিসাব হয়। একটা মাসে যদি ধরেন আমি 2 GB আমি ব্যান্ডউইথ নিয়েছি এবং সেটি যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা খুলবে না, দেখা যাবে একটা হোয়াইট পেজ আসছে, সেখানে আর কোনো কিছু খুলছে না। কিন্তু আবার অন্যদিকে ওয়েব ডিস্কের ক্ষেত্রে যে স্পেসটা আমরা নেই সেই স্পেসটা হচ্ছে বছরের হিসাবে নেওয়া হয়, 1 বছরের জন্য কতটুকু স্পেস আমরা নিব। কিন্তু ওয়েব ডিস্কে যখন স্পেস থাকে না তখন আসলে কোনো কিছু আপলোড করা যায়। সো দুইটার পার্থক্য হচ্ছে একটা যদি ফুরিয়ে যায় তাহলে আর ওয়েব পেজ ওপেন হবে না, আর একটা হচ্ছে আপনি ফাইল আপলোড করতে পারবেন। সো হোস্টিং যখন নেওয়া হয়, আপনি কোন উদ্দেশ্যে আসলে এই হোস্টিং আপনি ওয়েবসাইটটা করতে চাচ্ছেন তার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের হোস্টিং এর ওয়েব ডিস্ক কতটুকু স্পেসের নেবেন এবং ব্যান্ডউইথ কতটুকু নেবেন সেটিকে নির্বাচন করতে হয়। আমাদের হোস্টিং এর 5টা টাইপ আমি খুঁজে পেয়েছি। 5 ধরনের হোস্টিং আমরা দেখি। প্রথমত আছে যে ফ্রি হোস্টিং। আমরা অনেক সাইট আছে যে সাইটগুলোতে ফ্রি হোস্টিং দিয়ে থাকে, ফ্রি আমরা হোস্টিং নিতে পারি, আমরা হোস্ট হতে আমাদের জায়গা আমরা নিতে পারি, ফ্রি ব্যবহার করা যেতে পারে। এটি হচ্ছে একটা ক্রাইটেরিয়া, একটা টাইপ। কিন্তু এটা কিন্তু অনেক অনেক বেশি আপনাকে দেবে না, একটা নির্দিষ্ট জায়গায় আপনি এই ফ্রি আপনি ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিংটা হচ্ছে অনেকে মিলে একটা জায়গাকে অনেকে মিলে ব্যবহার করছে, অনেকে মিলে এই হোস্টিংটাকে ব্যবহার করছে, কিন্তু সেটা অবশ্যই অর্থ দিয়ে কিনতে হবে, আর কিনে অনেকে সেটিকে ব্যবহার করছে। এখানে লেখা আছে কাস্টমার ওয়েবসাইট share space on the same physical web server. It's very common and it's also known as budget hosting. সাধারণত যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত বা যারা শুধুমাত্র মনে করেন যে প্রোফাইল ওয়েবসাইট করতে চায় তাদের জন্য তারা শেয়ার হোস্টিং ব্যবহার করতে পারে। কিন্তু যদি বড় কোনো কাজের জন্য আমরা ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে আসলে শেয়ার ওয়েবসাইট কোনো কোনো সময় আরো অনেক বড় শেয়ার ওয়েবসাইট নেওয়া প্রয়োজন হয়, অথবা আমরা শেয়ার হোস্টিং এর পরবর্তীতে আমরা রিসেলার হোস্টিং ব্যবহার করতে পারি। রিসেলার হোস্টিং হচ্ছে রিসেলার হোস্টিংটা শেয়ার হোস্টিং যারা দিচ্ছে তারা আসলে একজন রিসেলার হোস্টিং, তারা হোস্টিংটা কিনে নেন এবং সেখান থেকে অনেককে ধরেন 10 GB সে কিনেছে এবং সে 10 GB 10 জনকে ভাগ করে দিচ্ছে। তো উনি হচ্ছেন রিসেলার, তিনি আগে কিনেছেন, তারপরে তিনি এটিকে আবার বিক্রি করছেন, সেটিও শেয়ার করেই দিচ্ছেন কিন্তু তিনি বিক্রি করছেন। এরকম রিসেলার হোস্টিং বলতে সেটিকে বোঝাচ্ছে। কিন্তু ডেডিকেটেড হোস্টিং যেটি আছে, যে ডেডিকেটেড হোস্টিং হচ্ছে আপনি নিজে যেটুকু কিনছেন পুরোটুকুই ডেডিকেটেডলি আপনি ব্যবহার করছেন, এই সার্ভারটুকু পুরোপুরি ভাবেই আপনার জন্য নিজের জন্য আপনি কিনে রেখেছেন। এখানে সুন্দর করে বলেছেন যে ইনভলভস অ্যালোকেশন অফ স্পেস ওয়েব সার্ভার ফর ইউজার ইউজ বাই ওন কাস্টমার অনলি। একজন মাত্র কাস্টমার সে এই নির্দিষ্ট সার্ভার সে ব্যবহার করবে, ডেডিকেটেডলি তার জন্য এই সার্ভারটাকে আলাদা করে রাখা হবে এবং এখানে আর কেউ এটার সঙ্গে শেয়ার করবে না, আর কেউ ব্যবহার করবে না, এরকম।
আরেকটা টাইপ আমি খুঁজে পেয়েছি, সেটি হচ্ছে কোলোকেটেড হোস্টিং। এখানে বলা হচ্ছে যে এই হোস্টিংটা ওন সার্ভার এবং এটাকে বলা হচ্ছে যে হোস্ট ফ্যাসিলিটি এখানে আছে। এখানে বলা হচ্ছে যে ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্য সার্ভার ইটসেলফ। অ্যান অ্যাডভান্টেজ অফ দিস টাইপ অফ হোস্টিং সার্ভার ইজ ইউ হ্যাভ ফুল কন্ট্রোল অফ ওয়েব সার্ভার। এটাতে পুরো সব ধরনের কন্ট্রোল, আপনার এই সার্ভারের কন্ট্রোল পরিপূর্ণভাবে আপনার উপরে থাকবে। ঠিক আছে। এবং সাধারণত কোলোকেটেড যে সার্ভার আছে তারা সাধারণত বড় ধরনের যে ফ্যাসিলিটি গুলো নিয়ে থাকে, বড় ধরনের অর্গানাইজেশন যারা আছে তারা এই ধরনের নিয়ে থাকে এবং এই অংশগুলো তারা পুরোপুরি ভাবে কন্ট্রোল করে, এই সার্ভারটা পরিপূর্ণভাবে তারা কন্ট্রোল করে। 10টা হোস্টিং সার্ভার প্রোভাইডার যদি ইন্টারন্যাশনালি আমরা চিন্তা করি, তাহলে ইন্টারন্যাশনালি 10টা টপ সার্ভার প্রোভাইডার এখানে আছে। আমরা যদি একটু দেখি যে দেশীয় ভাবেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হোস্টিং প্রোভাইডার আছে, কিন্তু যদি আমরা দেশের বাইরের থেকে, সাধারণত দেশে যারা হয় তারা রিসেলার প্রোভাইডার হয়ে থাকে, কিন্তু যদি আমরা বাইরে থেকে নেই তাহলে কিছু অ্যাডভান্টেজ আছে। এবং যদি আপনারা এইসব সাইট গুলোতে দেখেন তাহলে দেখবেন যে দেশীয় সাইট এবং ইন্টারন্যাশনাল সাইট গুলোর মধ্যে একটা বেসিক পার্থক্য থাকে। এখানে স্পেসটা অনেক, দেশীয় সার্ভার গুলোতে স্পেসটা অনেক কম দেয়, কিন্তু সেই একই অর্থ খরচ করে ইন্টারন্যাশনালি কিন্তু বড় স্পেস কিন্তু আমরা পেতে পারি এবং ব্যান্ডউইথ অনেক বেশি, আনলিমিটেড ব্যান্ডউইথ পেতে পারি। সো এই জন্য যদি হোস্টিং আমরা নিতে চাই তাহলে ইন্টারন্যাশনাল পর্যায় থেকে নিলে ভালো, এবং ইন্টারন্যাশনাল পর্যায় থেকে আমাদের সাপোর্ট গুলো অনেক ভালো আসে। তো সেই জন্য আমার রিকমেন্ডেশন থাকবে যে হোস্টিং যদি আমাদের কিনতে হয় এবং আমরা প্রফেশনালি ব্যবহার করতে চাই, তাহলে বাইরের থেকে ব্যবহার করলে সেটি বাড়তি কিছু সুবিধা আমরা পেতে পারি। হোস্টিং নিয়ে কথা বলতে গিয়ে যে শেষ যে টপিকসটা আছে সেটি হচ্ছে একটা হোস্টিং এর এসএসএল-টা খুব গুরুত্বপূর্ণ। এসএসএল-টা আসলে কি? এসএসএল-টা হচ্ছে একটা সিকিউরিটি সিস্টেম। আমরা যে হোস্টিংটা ডোমেইনটা কিনছি সেদিকে সিকিউর করে রাখা, এবং সিকিউর করে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। যদি বিশেষ করে আমরা যদি ই কমার্স সাইট করতে চাই সেক্ষেত্রে এসএসএল-টা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিভিন্ন ধরনের তথ্য, কাস্টমারদের তথ্য কিন্তু থাকে এবং যেগুলো সিকিউরিটি কিন্তু যারা এই ওয়েবসাইটের সঙ্গে আছে, যে ওয়েবসাইট হোস্ট করছেন তাদের উপরে থাকে কিন্তু। তো সেই জন্য এসএসএল এটি সিকিউরিটি সার্ভার লাইসেন্স, এবং এই লাইসেন্সটা যদি নেওয়া হয় তাহলে এই ওয়েবসাইটটা আপনার ডোমেইন এবং হোস্টিংটা সিকিউরিটি আসলে ইনশিওর করা হয়। সাধারণত আমরা যখন কোনো ইউআরএল দেই তখন সাধারণত এরকম একটা তালার চিহ্ন থাকে যেগুলো, সেগুলোতে বলা হয় যে সিকিউর সার্ভার আর সিকিউর ওয়েবসাইট। কিন্তু অনেকটাই আছে, কোনোটাই আছে যে সেখানে এই ধরনের সিকিউরিটি তারা ব্যবহার করে না। সেক্ষেত্রে যদি অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয় বা কুকিজ থাকে, সেখানে অনেক সময় আছে যে তারা এইসব সাইট গুলোতে ঢুকতে দেয় না ট্রাফিককে। যখন তারা আসে তখন এটা বলে ইনসিকিউর সার্ভার, ইনসিকিউর ওয়েবসাইট। সো যদি আমরা প্রফেশনালি করি তাহলে এসএসএল কিনে আমাদেরকে সেই লাইসেন্সটাকে ব্যবহার করা দরকার, তাহলে এই ডোমেইন এবং হোস্টিং দিয়ে আমরা যে ওয়েবসাইটটা করব সেই ওয়েবসাইটটা অনেক ট্রাফিক তারা অ্যাভেলেবেল ভাবে আসতে পারবে এবং সেটাকে ব্যবহার করতে পারবে। তো আমার যেহেতু আসলে নিজস্ব কোনো ওয়েবসাইট নাই, এই জন্য ওয়েব ম্যানেজমেন্ট বা মেইনটেনেন্সটাকে আমি দেখাতে পারছি না। সেই ছিল আমার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের ধৈর্য ধরে শোনার জন্য। এরপরে কি আসবেন সুজয় ভাই? ভাই কামরান ভাই দিল কানা সাইফুল ভাই কইন দিতা, আমি একটু পরে দিই ভাই। আচ্ছা কামরান ভাই শেয়ার করবেন? জি আচ্ছা ভাই শেয়ার করলাম। হ্যাঁ আপনি শেয়ার যেটা করে আপনি কোনটা করবা? আমার জিজ্ঞেস করো, নাহলে আমি একটু আপনাকে ভাত খাই, তুমি জিজ্ঞেস করো ভাত খাই। ভাই হার মাইক্রোফোন একটু অফ করে দিলে ভালো হতো। এই যেগুলো
শোনা যায়নি ভাই? হ্যালো? শুনতে পাচ্ছি ভাই। ও আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি কামরান আহমদ। আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে ডোমেইন, ওয়েবসাইট হোস্টিং এগুলো নিয়ে। আসলে এটা হচ্ছে অনেক বড় একটা পার্ট। তো চলুন শুরু করা যাক। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো ডিজিটাল মার্কেটার, তাহলে আমরা কেন ওয়েবসাইট নিয়ে মাথা ঘামাবো? তাহলে শুনুন, প্রায় সকল কাজে সকল সেক্টরে একটি ওয়েবসাইট থাকাটা অত্যন্ত জরুরি। ক্লায়েন্টরা তাদের ওয়েবসাইট এসইও, ট্রাফিক গেইন, টার্গেটেড অডিয়েন্স ইত্যাদির জন্য একজন ডিজিটাল মার্কেটার হায়ার করে। এখন আপনি যদি ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে কাজটা সহজে আনতে পারবেন এবং সাফল্যের সাথে কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো এখন একটা ওয়েবসাইটের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ডোমেইন, হোস্টিং এবং ওয়েবসাইট। তো ডোমেইন, ফার্স্ট টাইম ডোমেইনটা হচ্ছে আমাদের নাম। আমি একটা উদাহরণ দিব আপনাদের। ধরে নেন আপনি একটা দোকান দিতে চান যার নাম আঁকাবাঁকা ভ্যারাইটিস। এখন আপনি দোকানের জন্য কাজী গ্রুপের কাছ থেকে 1 বছরের জন্য 1 শতক জায়গা ভাড়া করলেন। তারপর আপনি মিস্ত্রি দিয়ে দোকানের কাঠামো, ডিজাইন ইত্যাদি সম্পূর্ণ করালেন। ভাড়া বাবদ প্রতি বছর কাজী গ্রুপকে 50,000 টাকা দিতে হয়। তো আমার এই উদ্দীপকের মধ্যে আমি আঁকাবাঁকা ভ্যারাইটিসকে ডোমেইন হিসেবে উল্লেখ করেছি এবং কাজী গ্রুপ হচ্ছে হোস্টিং প্রোভাইডার, এবং এখানে 1 বছরের জন্য, অর্থাৎ 1 বছর হচ্ছে মেয়াদ, আর 1 শতক অর্থাৎ যে জায়গাটা সেটা হচ্ছে হোস্টিং। তারপর যে আমি মিস্ত্রি উল্লেখ করেছি, মিস্ত্রিটা হচ্ছে একজন ওয়েব ডেভেলপার, এবং 50,000 টাকা এটা হচ্ছে রেনুয়াল ফি। তো এখন আমাদের এই যে ডোমেইনটা হচ্ছে আমাদের এই ভ্যারাইটিস দোকানের নাম। আর এই যে হোস্টিং প্রোভাইডার, আমরা যেই ইয়া থেকে হোস্টিং কিনি, যেমন হোস্ট গেটর, নেম চিপ, এগুলা থেকে আমরা হোস্টিং কিনি, ওরা হচ্ছে হোস্টিং প্রোভাইডার। আমরা সাপোজ 1 জিবি হোস্টিং কিনি 1 বছরের জন্য, আবার প্রতি বছর পর পর আমরা একটা রেনুয়াল ফিস দিতে হয়, এই $20 $30 এইরকম রেনুয়াল ফিস দিতে হয়। তো এগুলো মূলত ওয়েবসাইটের একটা প্রাথমিক ধারণা। বিভিন্ন ধরনের ডোমেইন থাকে, যেমন .gov হচ্ছে সরকারি ওয়েবসাইটের ডোমেইন। তারপর .com, .net, .co এগুলো হচ্ছে ডোমেইন এক্সটেনশন। এখন ওয়েবসাইট সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের ডিফারেন্সিয়েশনটা একটু জানব। স্ট্যাটিক ওয়েবসাইটে থিম এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট থাকে। ডাইনামিক ওয়েবসাইটের ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তন হয়। অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা নির্দিষ্ট পরিমাণ কিছু পেজ আমরা আপলোড দিতে পারি, এবং ডাইনামিক ওয়েবসাইটে নির্দিষ্ট আনলিমিটেড পেজ আপলোড দিতে পারি, ইচ্ছামতো চেঞ্জ করতে পারি, ইজিলি ভাবে এগুলো চেঞ্জ করতে পারি। স্ট্যাটিক ওয়েবসাইটে কয়েকটি মাত্র মার্কআপ থাকায় দ্রুত লোড হয়। আমরা স্পিডের দিক দিয়ে কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে খুব বেশি আমরা স্পিড পাই, কারণ এগুলাতে কোনো ধরনের প্লাগইন এগুলা ইউজ হয় না। দ্যাটস ওয়াই এখানে অনেক বেশি পেজ লোড দ্রুত হয়। ডাইনামিক কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড হতে দেরি হয়। ডাইনামিক ওয়েবসাইটগুলোতে পেজ লোডিংটা একটু বেশি হয়। ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে না, অর্থাৎ আমরা যে স্ট্যাটিক ওয়েবসাইটগুলো তৈরি করি এখানে কোনো ধরনের ডেটাবেস লাগে না, শুধুমাত্র ফাইল ম্যানেজারের মধ্যে আমরা HTML CSS দিয়ে তৈরি করা ফাইলগুলো আপলোড দিয়ে আমরা পুরো সাইটটা তৈরি করতে পারি। আর ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস কানেক্টিভিটি করা লাগে, অর্থাৎ এই সাইটে কোনো কিছু ফাইল আপলোড দেওয়ার জন্য একটা ডেটাবেস তৈরি করতে হয়, যা হ্যাক হওয়ার ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। স্ট্যাটিক ওয়েবসাইট কোনো প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করে। সাধারণত যে কোনো প্রতিষ্ঠানের জন্য যদি কোনো ওয়েবসাইট তৈরি করা হয় তখন মূলত স্ট্যাটিক ওয়েবসাইটটা ব্যবহার করা হয়। ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেখানে রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয়, যেমন ই-কমার্স, অনলাইন এক্সাম ইত্যাদি ওয়েবসাইটের তথ্য প্রদর্শন। যেমন ডাইনামিক ওয়েবসাইটটা হচ্ছে আমরা ওয়েবসাইট তৈরি করার পর তখন এখান থেকে আমরা ইচ্ছামতো কন্টেন্ট আপলোড করতে পারবো, কন্টেন্ট ডিলিট করতে পারবো, সাইটের ডিজাইন চেঞ্জ করতে পারবো। একটা ই-কমার্স সাইট যদি থাকে এটাকে ডিলিট করে আমরা এটাকে আবার অনলাইন এক্সামের সাইট তৈরি করতে পারি, যে কোনো ধরনের ভাবে চেঞ্জ করতে পারি। তারপর সাধারণ HTML CSS দিয়ে তৈরি করা হয় স্ট্যাটিক ওয়েবসাইট, আমি আগেও বলেছি। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে PHP, ASP.NET, JSP ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। স্ট্যাটিক ওয়েবসাইট ইহা একটি নন ইন্টারাক্টিভ ওয়েবসাইট।
ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েবসাইট, অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে একটা আরেকটার সাথে কোনো সম্পৃক্ততা নাই, এবং ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে একটা পেজের সাথে আরেকটা পেজের সম্পৃক্ততা, অর্থাৎ যে প্লাগইনগুলা ইউজ করা হয় এই প্লাগইনগুলা অনেকটা ফাইলের সাথে সম্পৃক্তযুক্ত। এই প্লাগইনগুলা ডিলিট হয়ে গেলে কাজটা ইনকমপ্লিট হয়ে দাঁড়ায়। এখন আসি আমরা সিপ্যানেল। সিপ্যানেলটা একটা ওয়েবসাইটের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অর্থাৎ ওয়েবসাইটের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে সিপ্যানেল। সিপ্যানেল খুবই জনপ্রিয় ওয়েব ভিত্তিক কন্ট্রোল প্যানেল। এটি ওয়েবসাইটের পুরো নিয়ন্ত্রণ থাকে সিপ্যানেলে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর মূল হাতিয়ার হলো সিপ্যানেল। সিপ্যানেল হলো ওয়েব হোস্টিং পরিচালনা করার জন্য বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। ইউনিক্স ভিত্তিক এই সফটওয়্যারটির মাধ্যমে সবচেয়ে সহজ ও সুন্দরভাবে ওয়েব সার্ভার পরিচালনা করা যায়। সরাসরি টেক্সট কমান্ড না দিয়ে সিপ্যানেলের মাধ্যমে অনেক সহজে কাজগুলো করা যায়। এপিআই ভিত্তিক বিভিন্ন ধরনের অনুমোদন নির্ধারণ করে দেওয়া যায়, যার মাধ্যমে হোস্টিং প্রদানকারী তার ক্লায়েন্টকে ওয়েব সার্ভারের বিভিন্ন রিসোর্স, হার্ড ডিস্কের জায়গা, ব্যান্ডউইথ, ডোমেইন সংখ্যা, সাবডোমেইন, মেইল অ্যাকাউন্ট ইত্যাদি সমূহ ব্যবহারের মাত্রা নির্ধারণ করতে পারে এই সিপ্যানেলের মাধ্যমে। সিপ্যানেল সাধারণত 3 ধরনের হয়ে থাকে। রুট অ্যান্ড রিসেলার অ্যাডমিন প্যানেল, এটা হচ্ছে সাধারণত সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ আমরা এই সিপ্যানেলটার মূলত আমরা অনেকেই জানি না, কিন্তু এটা হচ্ছে আচ্ছা আমি প্রথমে নিচে থেকে আসি। ডোমেইন ওনার প্যানেল। ডোমেইন ওনার প্যানেল হচ্ছে আমরা যদি নেমচিপ, হোস্টগেটর এগুলো থেকে যদি আমরা ডোমেইন কিনি, তাহলে আমাদেরকে এই ডোমেইনের সাথে একটা হোস্টিং দেয়। ডোমেইনটা একটা হোস্টিংয়ের সাথে কালেক্ট করি, তখন আমরা এই হোস্টিংটা পাই। এটা হচ্ছে ডোমেইন ওনার প্যানেল। এখন আমরা যে হোস্টিংটা কিনলাম, যেমন আমরা নেমচিপ থেকে এই হোস্টিংটা কিনলাম, তখন এই নেমচিপ কিন্তু তাদের যে হোস্টিংটা প্রোভাইড করে তারা কিন্তু এই হোস্টিংটা কিনে রুট অ্যান্ড রিসেলার অ্যাডমিন প্যানেল থেকে। আর নেমচিপটা হচ্ছে রিসেলার ডোমেইন প্যানেল, এবং আমাদের যে সি প্যানেল থাকে সেটা হচ্ছে ডোমেইন ওনার প্যানেল। লেটস গো লাইভ। তো আমি এখন একটা সিপ্যানেল কিভাবে থাকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো। আমার একটি পার্সোনাল সিপ্যানেল আছে, আমি এটা আপনাদের মাধ্যমে লাইভে দেখাবো। তো অনেকেই হয়তো জানেন না যে সিপ্যানেলে কিভাবে লগ ইন করতে হয়, অর্থাৎ সিপ্যানেল কিভাবে অ্যাক্সেস করতে হয়। তো সিপ্যানেলটা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ডোমেইন নেম। ডোমেইন নেমের পর স্ল্যাশ দিয়ে সিপ্যানেল লিখে এন্টার প্রেস করব। তখন অটোমেটিকলি লোড নেবে। লোড নেওয়ার পর এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন, আপনার অ্যাডমিন ইমেল পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে অটোমেটিক লগ ইন হবে। এটা হচ্ছে আমাদের সিপ্যানেলের ইন্টারফেস। এইরকম ভাবে সিপ্যানেলটা থাকে। তো সিপ্যানেল মধ্যে এটা হচ্ছে ফাইল ইউজেস, অর্থাৎ 3 লক্ষ ফাইল আমি এখানে ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি। ফিজিক্যাল মেমোরিটা আমরা সাধারণত একটা কম্পিউটারের যেমন র্যাম থাকে, এইরকম ভাবে একটা সিপ্যানেলের এই র্যামের মতোই একটা ফিজিক্যাল মেমোরি থাকে। আর হচ্ছে সাবডোমেইন, এখানে আমরা যে হোস্টিংটা আমরা কিনেছি এই হোস্টিং এর মধ্যে 30টা সাবডোমেইন আমরা অ্যাড করতে পারবো। তার মধ্যে আমার 2টা সাবডোমেইন অ্যাড করা আছে। এখানে ইমেল অ্যাকাউন্ট 30টা ইমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের 20 জিবি এটা ডিস্ক স্পেস, মানে 20 জিবি হোস্টিং। আমরা যে হোস্টিংটা কিনেছি সেটা হচ্ছে 20 জিবি, এর মধ্যে আমার 459 এমবি ইউজ হয়েছে। তার মধ্যে ব্যান্ডউইথটা হচ্ছে 72 এমবি। এটা কিন্তু আমার টোটাল ব্যান্ডউইথ না, এটা প্রতি মাসে চেঞ্জ হয়, অর্থাৎ আমার এটা হচ্ছে আনমিটার্ড, মানে আনলিমিটেড ব্যান্ডউইথ। আচ্ছা আমি ব্যান্ডউইথের মধ্যে একটা জিনিস আপনাদের দেখাই। এই ব্যান্ডউইথটা আসলে কিভাবে হয়, এখানে এই এমবি গুলা কিভাবে হয়। এখানে দেখেন অক্টোবর 2020, এই অক্টোবর 2020-এ আমার সাইটে কারা কারা ভিজিট করছে এবং এই ভিজিট করছে কি পরিমাণ ভিজিট করছে, এগুলা কিন্তু কাউন্ট হয় এমবি হিসাব। সিপ্যানেল হিসাবটা থাকে এমবি কেবি, এই হিসাবটা সিপ্যানেলের। অর্থাৎ আমার এই ডোমেইন লিখে এই মাসের মধ্যে অক্টোবরে 25 এমবি ইউজ হয়েছে, অর্থাৎ 25 এমবি এই ভিজিটর ট্রাফিক হয়েছে। তারপর এই ডোমেইন দিয়ে এরকম হয়েছে টোটাল এই মাসের মধ্যে 72 এমবি। তারপর আমার সেপ্টেম্বর মাসে 385 এমবি, এর আগের মাসে 103। এইরকম ভাবে আপনি প্রতি মাসে মাসে কতটুকু ভিজিটর আপনার সাইটে আসছে এগুলো আপনি দেখতে পারবেন।
আচ্ছা, এখন আমি আপনাদের দেখাই, কিছু ধারণা দিই আমার ইয়ার মধ্যে। এটা হচ্ছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারের মধ্যে আপনি সব ফাইলগুলা, আপনার সাইটের সব ফাইলগুলা এই ফাইল ম্যানেজারের মধ্যে পাবলিক এইচটিএমএল ফোল্ডারে রাখবেন। এটা হচ্ছে ফাইল ম্যানেজার। যেমন আমরা মোবাইলের যে ফাইল ম্যানেজার থাকে এরকম ভাবে এটা হচ্ছে cPanel এর ফাইল ম্যানেজার। এখানে হচ্ছে আরেকটা হচ্ছে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি, অ্যাজাক্স, জোমলা এগুলো ইনস্টল দিয়ে আমরা রান করতে পারি। তারপরে আছে এখানে, এগুলো হচ্ছে আমাদের মোবাইলে যেরকম সফটওয়্যার থাকে এইরকম হচ্ছে এগুলো হচ্ছে cPanel, অর্থাৎ এগুলা ওয়েব অ্যাপ্লিকেশন। আমরা অনেকে জানি, ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে জানি। এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন। এই ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমরা ডাইনামিক ওয়েবসাইটগুলো তৈরি করি। এখন যদি আমি আমার এই ফাইল ম্যানেজারের মধ্যে আমরা যদি HTML দ্বারা তৈরি একটি ফাইল যদি আপলোড করি, তখন কিন্তু আমার ওয়েবসাইটটা অটোমেটিক্যালি রান হবে। তখন সেটা হবে স্ট্যাটিক। তারপর যদি আমি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাস্টমাইজ করি, তখন সেটা হবে ডাইনামিক ওয়েবসাইট। তো এখন আমি আপনাদের একটা সাবডোমেইন তৈরি করা দেখাবো এবং একটা ইমেইল অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো, বিজনেস ইমেইল। তো সাবডোমেইন তৈরি করতে হলে সাবডোমেইনে যাব। এটা হচ্ছে আমার মেইন ডোমেইন, অর্থাৎ এই ডোমেইনটা আমি অ্যাড করছি। এখন এই সাবডোমেইন দিলাম, যেমন এখানে নাম দিবেন। নাম দেওয়ার পর আপনি রুট ফোল্ডার, অর্থাৎ এখানে অন্য কিছু দিতে পারেন, তাছাড়া এটা দেয়া লাগবে না, অটোমেটিক সিলেক্ট হবে। এখন এই ক্রিয়েটে দিলেই অটোমেটিকলি আমার ডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে। Your domain has been created। এখন গো ব্যাক দিলে আমরা দেখতে পাবো আমাদের ডোমেইনটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ডোমেইনের মধ্যে চাইলে আমরা আরো একটি নতুন সাইট তৈরি করতে পারবো। যেমন এখন যদি আমি আমার ডোমেইনটা লিখে সার্চ করি, এখানে কিন্তু কিচ্ছু নাই, এখানে কোনো ফাইল দেয়া নাই, এখানে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়া নাই, সুতরাং এটা ব্ল্যাঙ্ক শো করবে। এখন আমরা দেখাবো একটা ইমেল অ্যাকাউন্ট, কিভাবে একটা বিজনেস ইমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। বিজনেস ইমেল কিন্তু এমনিতে খোলা যায় না, যে কোনো cPanel এর সহায়তা নিয়ে বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয়। তো বিজনেস অ্যাকাউন্ট খুলতে হলে ক্রিয়েটে দিলাম, তারপর এখানে হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে আমার এটা হচ্ছে @indiefoods.net। এই indiefoods.net এটার আগে কি লিখবো, ধরেন আমি আমার নাম দিলাম kamran@indiefoods.com। এখানে পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছা মতো। এখানে আপনার স্পেস, অর্থাৎ আপনার এই ইমেইলে কতটুকু সাইজ, অর্থাৎ আপনি যত বেশি সাইজ দিবেন তত বেশি আপনার এটাতে ইমেল স্পেস মানে ইমেল আসবে, তত বেশি ইমেল জমা হবে। অর্থাৎ আপনি আনলিমিটেডও দিতে পারেন। যেমন আপনার এখানে সাইজ আছে টোটাল 20 GB, আপনার এই হোস্টিং থেকে কিন্তু এই ইমেইলের সাইজটা কেটে নেওয়া হবে। তখন আমি এটা সাপোজ 250 MB দিয়ে দিলাম, দেওয়ার পরে ক্রিয়েটে দিয়ে দিলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি এটা এখান থেকেও চেক করতে পারবো। তাছাড়া আমি জিমেইল অ্যাপসের মাধ্যমে এটা IMPOP3 দিয়ে আমি এটা লগ ইন করতে পারবো। তাছাড়া আমার এই যে হোস্টিংটা আছে, এই হোস্টিং এর মধ্যে আমার একটা ডোমেইন আছে, অর্থাৎ indiefoods.net। এখন আমি চাইলে এটার মধ্যে আরো দুইটা এই ডোমেইন অ্যাড করতে পারবো। এগুলো হচ্ছে অ্যাড অন ডোমেইন। অ্যাড অন ডোমেইনটা এখানে আমার আরো দুইটা ডোমেইন অ্যাভেলেবল আছে, আমি এখানে দুইটাই ডোমেইন অ্যাড করতে পারবো। অর্থাৎ একটা হোস্টিং দিয়ে আমি 3টা ওয়েবসাইট রান করতে পারবো। তো এটাই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে কে, সুজয় ভাই? হ্যাঁ ভাই, দিলাম ভাই আমি। হ্যাঁ, আপনি চেক করেন। ওইখানে ভাই। স্ক্রিন শেয়ার হয়েছে, হ্যাঁ দেখতেছেন। সবাইকে শুভ সন্ধ্যা। আমি আপনাদের সাথে আছি সুজয় শর্মা, ডিএম মৌলভীবাজার বেস 22। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, যা শিখবো আমরা তা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং।
ডোমেইন এবং হোস্টিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন মার্কেটার বলেন আর একজন ওয়েব ডেভেলপার বলেন, সবার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কেন? মানে জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন বর্তমানে ওয়েবসাইটের পালা। এখন আর হাতে কলমে কাগজে কলমে কোনো কাজ নাই, সবগুলোই হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক। এখন আমরা জানবো হোয়াট ইজ ডোমেইন। ডোমেইন নেম আর ইউজড টু আইডেন্টিফাই ওয়ান অর মোর আইপি অ্যাড্রেস। অর্থাৎ আপনার যে ওয়েবসাইট থাকবে ওই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেস থাকতে পারে, অনেকগুলো আইপি অ্যাড্রেস থাকতে পারে। ওই আইপি অ্যাড্রেস গুলা একসাথে থাকার জন্য ডোমেইন নেম ক্রিয়েট করা হয়। অর্থাৎ আপনি তো আপনার আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করে আপনাকে কেউ খুঁজবে না, আপনাকে খুঁজতে হবে যেমন www.com, magicworkspot.com, এরকম বা অর্থাৎ আপনার নাম দিয়ে যে কোনো আপনার নাম দিয়েও হতে পারে, যেমন www.com, kamranahmed.com বা যে কোনো নাম দিয়ে এরকম হতে পারে। আপনার এগুলোই হয়ে থাকে এইভাবে সার্চ দিতে, কিন্তু আইপি অ্যাড্রেস দিয়ে কখনো মানুষ সার্চ দেয় না। এই জন্য একটি ডোমেইন ক্রিয়েট করতে হয় অথবা একটি ডোমেইন নেম নিতে হয়। ফর এক্সাম্পল, দ্য ডোমেইন নেম মাইক্রোসফট.com। অর্থাৎ এখন যদি আমি এখানে আইপি অ্যাড্রেস দিয়ে কেউ সার্চ দেয় না, সবাই যখন মাইক্রোসফটে অ্যাকাউন্টে ঢুকতে চায় বা মাইক্রোসফট ওয়েবসাইট ব্রাউজ করতে চায় তখন কি লেখে যে মাইক্রোসফট.com, তারপর www.com, daraz.com, www.com, youtube.com, এগুলো হচ্ছে এক একটা ডোমেইন। অর্থাৎ আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, ডোমেইন হচ্ছে এগুলো হচ্ছে ডোমেইন। যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে চেষ্টা করছি যে এইচটিটিপি, এটি হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি হচ্ছে কম্পিউটার একটি ভাষা। এটা হচ্ছে প্রিফিক্স। এবং www ডট, এগুলো www ডট পর্যন্ত এগুলো হচ্ছে কি একটি সাব ডোমেইন, www ডট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং ম্যাজিক ওয়ার্ক শট হচ্ছে একটি নাম। এখানে হতে পারে daraz.com, youtube.com, অর্থাৎ আপনার নামেও এখানে দিতে পারেন। এটা যে আপনি একটা বিজনেস রান করলেন, যেমন bestclothing.com বা বেস্ট ক্লোথিং হচ্ছে আপনার কি আপনার নাম, বা আপনার মনে করেন আপনি একটি ইউনিক একটি কিওয়ার্ড বেস্ট ক্লোথিং, তখন কি করবেন ওইখানে বেস্ট ক্লোথিং হচ্ছে আপনার একটি নাম। এবং .com এই পুরোটুকু হচ্ছে ডোমেইন নেম। যেমন magicworkshop.com, এটা হচ্ছে একটি ডোমেইন নেম এবং .com হচ্ছে একটি এক্সটেনশন। এখন বিভিন্ন ধরনের এক্সটেনশন হতে পারে, যেমন org, গভট, তারপর হচ্ছে নেট, তারপর হচ্ছে এডু। এগুলো আমরা অনেক সময় দেখে থাকি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এক্সটেনশন। অর্থাৎ এগুলা দ্বারা ডিফাইন করে ওনারা কোন ধরনের সার্ভিস দিচ্ছে। কম হচ্ছে কমার্শিয়াল, তারপর হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপরে এডু দিয়ে ওইটা হচ্ছে এডুকেশন। অর্থাৎ ডোমেইনের লাস্টের যেই ডট দিয়ে যেই কম বা এডুকেশন বা গভ, এগুলা ইউজ করে ওনারা কোন ধরনের সার্ভিস দেয় বা ওনারা কি ধরনের অর্গানাইজেশন, এগুলা মূলত দেখানো হয়ে থাকে বা ওনারা উপস্থাপনা করে থাকে। তারপর হচ্ছে এখন হচ্ছে আপনি এই যে মার্কেটার হিসাবে আপনি ডোমেইন কিনতে হবে। আপনার অনেক সময় ডোমেইন কিনতে হবে। ডোমেইন কেনার জন্য আমরা একটা লাইভ সার্চে যাই, যেমন আপনি আপনার ডোমেইন কিনবেন, এখন আপনি দেখবেন কিভাবে যে এই ডোমেইনটা আপনার জন্য আছে কিনা বা আপনি কিনতে পারবেন কিনা বা অ্যাভেলেবেল আছে কিনা। অর্থাৎ এখানে হচ্ছে who.is, এটা হচ্ছে অনেক ধরনের ওয়েবসাইট আছে যা আপনি সার্চ করতে পারেন আপনার ডোমেইনের জন্য, ডোমেইন নাম আছে কিনা অ্যাভেলেবল। যেমন আমার নাম এখানে দেই, দেখি আমার নামে কোনো ডোমেইন আছে কিনা। আমি এখন ডোমেইন ক্রিয়েট করবো। মনে হয় আপনি চাইলেন একটি আপনার ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন নেবেন, আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডোমেইন নেবেন, আপনি খোঁজ করে দেখতে হবে যে আপনার এটা অ্যাভেলেবেল আছে কিনা। যেমন এই যে আমার নামে অ্যাভেলেবেল আছে, যেমন sujoysharma.com, এটা .comটা অ্যাভেলেবেল আছে, .netটা অ্যাভেলেবেল আছে, org অ্যাভেলেবেল আছে এবং রক্স অ্যাভেলেবেল আছে, নিউজ অ্যাভেলেবেল আছে, নিনজা অ্যাভেলেবেল আছে, সোশ্যাল এগুলো অ্যাভেলেবেল আছে। এখন আপনি এইভাবে বিভিন্ন ধরনের সার্চ করে দেখতে হবে যে আপনার এগুলা অ্যাভেলেবেল আছে কিনা। তখন আপনি অ্যাভেলেবেল যদি থাকে তখন আপনি চিন্তা করবেন একটি ডোমেইন ক্রিয়েট করার জন্য, অর্থাৎ ডোমেইন নেয়ার জন্য। তারপর হচ্ছে এখন আপনার সার্চ করা হয়ে গেল, ডোমেইন সার্চ করে ফেললেন, এখন আপনি কি করবেন? ডোমেইন সার্চ করা হলো, এখন আপনি ডোমেইন কিনতে হবে। এখন ডোমেইন কিনবেন কোথা থেকে? ডোমেইন কেনার জন্য বিভিন্ন ধরনের সাইট আছে। আপনি ডোমেইনের জন্য গডেটি অথবা বিভিন্ন ধরনের সাইট থেকে আপনি ডোমেইন কিনতে পারবেন। তারপর হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাইট আছে যেগুলা
একটু সার্চ দেই আমি, যেমন হোস্ট মাইট বা নেমসিপ, যেগুলো থেকে আপনি ডোমেইন নিতে পারেন। তারপর হচ্ছে এখন হচ্ছে যাই ডোমেইন, আশা করি আপনারা ডোমেইন বুঝছেন। এখন আমরা দেখবো হোস্টিং। এখন আমরা ডোমেইন কিনে ফেললাম, আমাদের একটা সার্চ রেজাল্টে আসার জন্য বা মানুষ খুঁজে পাওয়ার জন্য আমি একটা ডোমেইন ক্রিয়েট করলাম। এখন ডোমেইন ক্রিয়েট করার পরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোস্টিং। হোস্টিং কেন হোস্টিং গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আপনি ডোমেইন ক্রিয়েট করেন, আপনি ওয়েবসাইট ক্রিয়েট করেন, যা কিছু ক্রিয়েট করেন, বা আপনি সবকিছু একটা হোস্ট করে রাখতে হয়, একটা জায়গাতে হোস্ট করে রাখতে হয়। কেন? আপনি প্রতিনিয়ত, অবশ্যই আপনি প্রতিনিয়ত অনলাইনে অ্যাক্টিভ থাকবেন না। আহ, এই জন্য অনলাইনে অ্যাক্টিভ থাকার জন্য একটি স্পেস কিনতে হয়। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমি পরে দেখাবো কোন কোন প্রতিষ্ঠান থেকে আসলে হোস্টিং কেনা যায়। হোস্টিং হচ্ছে ওয়েব হোস্টিং ইজ এ সার্ভিস দ্যাট অ্যালাউ অর্গানাইজেশন এন্ড ইন্ডিভিজুয়াল টু হোস্ট এ ওয়েবসাইট অর ওয়েব পেজ onto the ইন্টারনেট ওয়েবসাইট আর হোস্টেড। অর্থাৎ আপনি প্রতি মুহূর্তে ইন্টারনেটে থাকার জন্য আপনার একটি হোস্টিং কিনতে হয়। যেমন মানিক মিদা ভাই বলে গেছেন যে হোস্টিং হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি একটা স্পেস কিনতে হয়। যেমন আপনি আপনি আমার ধরুন আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক আছে 1 টেরাবাইট, 1000 জিবি। ওইখান থেকে আপনি ওইখান থেকে ধরেন 10 জিবি আপনি স্পেস কি করলেন, স্পেস শেয়ার করলেন, কারোর কাছে স্পেস শেয়ার করলেন। কি জন্য? আপনি হোস্টিং দিলেন, মানে আপনি প্রতিনিয়তই অনলাইনে থাকেন। ওই অনলাইনে থাকার জন্য একজন আপনার কাছ থেকে কি করবে, ওই হোস্টিংটা কিনে দেবে, এবং হোস্টিং কেনার মাধ্যমে ওনার ওয়েবসাইটটা প্রতিনিয়তই ইন্টারনেটে দেখাবে। এখন কিছু কিছু ওয়েবসাইট যারা হোস্টিং প্রোভাইড করে থাকে, যেমন আমাদের বাংলাদেশে একটি সাইট আছে হোস্টমাইট থেকে আপনি হোস্টিং কিনতে পারবেন। এখন হোস্টিং এর সাথে আর কি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেমন হোস্টমাইট, এটা হচ্ছে হোস্টমাইট। এখন হোস্টমাইট থেকে আপনি বিভিন্ন আপনার ইচ্ছা মতো হোস্টিং গুলা কিনতে পারেন। এখন হোস্টিং এর সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্র্যান্ড উইথ। ব্র্যান্ড উইথ কি? ব্র্যান্ড উইথ হচ্ছে আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করলেন, ওই ওয়েবসাইটে যখন মানুষ যখন আমি যদি ওয়েবসাইটে চেষ্টা করে মূল যেমন আমি যে কোনো ওয়েবসাইটে যখন ঢুকি, মিউনিসিপ্যালিটি দিছিলাম যে চলে আসছে অন্য একটা ওয়েবসাইট। যেমন আমি এখানে একটা ওয়েবসাইটে কি করলাম, ব্রাউজ করলাম। যখন আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করব, তখন ওই ওয়েবসাইট ব্রাউজ করার সাথে সাথে এই যে হোস্টিং, যার হোস্টিং আছে এবং একটা ব্র্যান্ড উইথ আছে, ওইখান থেকে কি হবে, আমি যখন ব্রাউজ করব তখন ওইখান থেকে ব্র্যান্ড উইথটা কেটে নিবে। এখন হচ্ছে আমি ব্র্যান্ড উইথ দেখাচ্ছি, হোস্টমাইটে এটা দেখা যাবে ব্র্যান্ড উইথ। যে হোস্টমাইটে আপনি এখানে দেখেন কি কি পাবেন যখন আপনি একটি হোস্টিং কিনবেন। হোস্টিং আশা করি আপনি সবাই বুঝছেন যে হোস্টিং কি। হোস্টিং হচ্ছে একটি ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন এবং 1 জিবি ডিস্ক স্পেস পাবেন আপনার তথ্যগুলা ওইখানে রাখার জন্য। এখন যদি আপনার একটি ওয়েবসাইট, আপনি একটি নিউজ পোর্টাল হয়, তখন আপনার বেশি ডিস্ক বা জায়গা লাগবে, কারণ আপনি প্রতিনিয়ত আপনার নতুন নতুন তথ্য এখানে বা নতুন নতুন নিউজ গুলা আপডেট দিবেন। এবং 10 জিবি ডাটা ট্রান্সফার হচ্ছে এই যে আমি বলছি ব্র্যান্ড উইথটাই হচ্ছে ডাটা ট্রান্সফার। অর্থাৎ আপনার যখন ভিজিটররা আপনার ওয়েবসাইটে আসবে, আসার পর যখন ভিজিট করবে, বিভিন্ন জায়গাতে রিসার্চ করবে, ভিজিট করবে বা সার্ফিং করবে, তখন উনার আপনারও যেমন একটা কেবি কেবি বলেন বা এমবি বলেন কেটে নিবে। এবং আমরা যেভাবে যেমন গ্রামীণ ফোনে আমরা 2 জিবি করি, বা বিভিন্ন অপারেটর আমরা কি করি, জিবি কিনি, ওই জিবি গুলা কি করে আমরা যখন সার্ফিং করি বা আমরা ইউটিউবে গান দেখি বা একটা ওয়েবসাইটে ঢুকি, তখন কি করে কেটে নেয়। তখন এইভাবে আপনারও এখান থেকে উনারও একটা ব্র্যান্ড কেটে নিবে এবং আপনারও ওই ব্র্যান্ড কেটে যাবে। তো ব্র্যান্ড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কি জন্য? আপনার আপনার অডিয়েন্সের উপর ভিত্তি করে আপনার ব্র্যান্ড নিতে হয়। তো এখানে আছে 10 জিবি ব্র্যান্ড, অর্থাৎ আপনি এখানে 10 জিবি ব্র্যান্ড অর্ডার দিবে। তারপরে আনলিমিটেড ইমেইল, আপনি আনলিমিটেড ইমেইল এখানে যে আমি একটু করে সি প্যানেল দেখাবো কিভাবে, আমাদের কামরান ভাই সি প্যানেল দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে ইমেইল ক্রিয়েট করতে হয়, বিজনেস ইমেইল। এভাবে ওইখানে
ভাইয়ের 30টা দেখাইছিল, কিন্তু এখানে বলতেছে কি করবে ওরা, আনলিমিটেড আপনাকে ইমেল দিবে, বিজনেস ইমেল। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এগুলো হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশে একটি কোম্পানি যারা শেয়ার্ড হোস্টিং প্রোভাইড করে থাকে। তারপর হচ্ছে আরেকটি আছে বিদেশি একটি কোম্পানি, এটা হচ্ছে নেমচিপ। এখান থেকেও আপনি ডোমেইন কিনতে পারেন, এবং ডোমেইন কেনার সাথে সাথে ওরা কি করে, হোস্টিংটাও প্রোভাইড করে থাকে। এই যে নেমচিপ, এখানে এখানে আপনার রেজিস্টার করার মাধ্যমে, ডোমেইনটা রেজিস্টার করার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ গুলা নিতে পারেন। যেমন এখানে ডোমেইন নিতে পারেন, তারপরে হোস্টিং গুলাও আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন এখানে ডোমেইনের জন্য যেমন .net, এটা পার ইয়ারে $10 নেবে, এবং .com এর জন্য পার ইয়ারে $8.88 নিয়ে থাকে। তারপর হচ্ছে হোস্টিং, আপনি এখান থেকে হোস্টিং ক্রিয়েট করতে পারেন, ওয়ার্ডপ্রেস এর জন্য হোস্টিং, অথবা শেয়ার হোস্টিং বা রিসেলার হোস্টিং। তারপর হচ্ছে ডেডিকেটেড হোস্টিং। এখন ডেডিকেটেড হোস্টিং হচ্ছে কাদের জন্য, ডেডিকেটেড হোস্টিং হচ্ছে যারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, যেমন ওয়েবসাইট পোর্টাল গুলা, যেগুলোতে প্রতিনিয়ত ভিজিটর লাখের কাছাকাছি বা 2 লাখ 3 লাখ, মানে আনলিমিটেড ভিজিটর আসতে পারে, 2 লাখ আসতে পারে, 3 লাখ আসতে পারে, 4 লাখ আসতে পারে। আনলিমিটেড ভিজিটর, যারা ভিজিটর আনলিমিটেড আসে যার ওয়েবসাইটে, ওনাদের জন্য হচ্ছে ডেডিকেটেড, অর্থাৎ ওনাদের জন্য ডেডিকেটেড হোস্টিংটা নিতে হয়, এবং ডেডিকেটেড ব্যান্ডউইথটা নিতে হয়, যাতে ওনার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইট গুলা কি করে, সার্ভার ডাউন করে, অথবা বেশি সার্ফিং এর জন্য কি করে, সার্ভার ডাজ নট এলাও এগুলো দেখায়। তখন যখন আপনি ডেডিকেটেড হোস্টিং বা ব্যান্ডউইথ নেবেন, তখন এগুলা আপনাদের দেখাবে না। তারপর হচ্ছে, যাই হোক, বুঝলাম আমরা কিভাবে হোস্টিং এবং ডোমেইন কিনবো। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এখন হচ্ছে কি, ডোমেইন এবং হোস্টিং সবকিছু কেনা হয়ে গেছে, এখন আপনি কি করবেন, আপনি একটি ওয়েবসাইট মেইনটেনেন্স করতে হবে, বা ওয়েবসাইট আপনি একজন ডিজাইনার দ্বারা ওয়েবসাইট ডিজাইন করে ফেলেন, এবং একজন ওয়েব ডেভেলপার দ্বারা ওয়েবসাইট ডেভেলপ করে ফেলেন। এখন কি করতে হবে, আপনি কি করবেন, আপনি ওই ওয়েবসাইটটা মেইনটেনেন্স করতে হবে। এখন আপনি কিভাবে মেইনটেনেন্স করবেন, মেইনটেনেন্স করার জন্য আমাদের কামরান ভাই দেখিয়েছেন সবগুলা, তাও আমি একটু দেখাতে যাচ্ছি যে cPanel এর মাধ্যমে আপনার এই ওয়েবসাইটটা আপনি ম্যানেজ করতে পারেন। যেমন এখানে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ফাইলগুলো এখানে আপলোড দিতে পারবেন। ইমেজে আপনি বিভিন্ন ধরনের ইমেজ আপলোড দিতে পারবেন। তারপরে হচ্ছে ডিকশনারি, প্রাইভেসি, এখানে হচ্ছে প্রাইভেসি সংক্রান্ত যেগুলো আছে এগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে ডিস্ক ইউজেস, আপনি কতটুকু ডিস্ক ইউজ করছেন তা দেখতে পারবেন। তারপর ওয়েব ডিস্ক, ব্যাকআপ, বিভিন্ন ধরনের অপশন গুলো আছে। যেহেতু আমার ওয়েবসাইট নাই, এজন্য আমার আর বেশি অপশন গুলো দেখাচ্ছে না। এখন বিষয় হচ্ছে, এবং এখানে হচ্ছে অ্যাড অন ডোমেইন, যেটা বললেন আমাদের কামরান বলে গেছেন যে অ্যাড অন ডোমেইন হচ্ছে আপনার যেই ডোমেইন আছে, মনে করেন www.korim.com, এই korim.com এর যেই ডোমেইনটা আপনি কিনছেন, ওই ডোমেইনের সাথে আরো কয়েকটি নাম অ্যাড করে অ্যাড অন ডোমেইন ক্রিয়েট করা যায়। তারপর হচ্ছে ইউজ ডিস্ক, তারপর ব্র্যান্ডউইথ, এখানে আপনার ব্র্যান্ডউইথ, আপনি যত ব্র্যান্ডউইথ কিনবেন তা আনলিমিটেড ভাবে ব্র্যান্ডউইথ গুলা দেখাবে। তারপর হচ্ছে ইমেল অ্যাকাউন্ট, আপনি যেটা বিজনেস ইমেল অ্যাকাউন্ট বলছিলাম, আপনি যদি বিজনেস ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, এটা আপনার এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন সবগুলাই। সাইফুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, আর কেউ দেখা দাও এর পূর্বে? না, আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। ওকে, সুজয় ভাই আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। ঠিক আছে, করছি ভাই। ওকে। আসসালামু আলাইকুম, আমি সাইফুল আলম। আজকে আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করব। তো শুরু করছি আজকের প্রেজেন্টেশন। তো আজকে আমরা জানবো যে টপিকসগুলো সেগুলো নিয়ে একটু হালকা একটু ওভারভিউ দেই। প্রথমে জানবো ওয়েবসাইট, তারপর ডোমেন, হোস্টিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, লোকাল হোস্টিং, জেম সেটআপ এন্ড ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। তো প্রথমে জেনে নেই ওয়েবসাইট কি।
ওয়েবসাইট হলো কোনো ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা ইন্টারনেট বা লেনের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। ওয়েব পৃষ্ঠা মূলত একটি HTML ডকুমেন্ট যা HTTP প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারী ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলিকে সমষ্টিগতভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW বা বিশ্বব্যাপী জাল নাম দেওয়া হয়েছে। ওয়েবসাইট তৈরিতে ডোমেইন এবং হোস্টিং এবং তার ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে এখন আলোচনা করছি। তো আমাদের অনেকের নিজের কিংবা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন পড়ে, কিন্তু একটি ওয়েবসাইট বানানোর জন্য প্রধান দুটি জিনিসের দরকার হয়। একটি হলো ডোমেইন নেম আর একটি হলো হোস্টিং। ডোমেইন ও ওয়েব হোস্টিং এর বিষয়টি অনেকের কাছে কঠিন মনে হয়। ডোমেইন নেম কি? মনে করুন আপনার অফিসে কেউ আসতে চায়, তাহলে তাকে অফিসের ঠিকানা জানতে হবে। ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঘটনাটা হচ্ছে তার নাম, তাকে বলা হয় ডোমেইন নেম। এই ডোমেইন নেমই আপনার ওয়েবসাইটকে এককভাবে আইডেন্টিফাই করবে। বিশ্বের সবাই এর নাম ব্যবহার করে ওয়েবসাইটটিকে চিনবে এবং অ্যাক্সেস করবে। ডোমেইন নেম সিস্টেম বা DNS। কম্পিউটার বা নেটওয়ার্ক সফটওয়্যার কিন্তু কোনো ডোমেইন নেমকে সরাসরি বুঝতে পারে না, সে বুঝে নেটওয়ার্ক অ্যাক্সেস বা IP অ্যাড্রেস। তাই অনেক ডোমেইন নেমের সাথে একটা IP অ্যাড্রেস অ্যাসাইন করা হয়। ডোমেইন নেম ব্যবহার না করে এই IP অ্যাড্রেস দিয়েও সরাসরি ওয়েবসাইটটিতে যাওয়া যায়। IP অ্যাড্রেস মনে রাখা বেশ কঠিন, সাধারণত 12 অঙ্কের সংখ্যা হয়, তাই বাস্তবে সবাই ডোমেইন নেম ব্যবহার করে। কিন্তু কম্পিউটারের IP অ্যাড্রেস জানা থাকা দরকার যে কোনো ধরনের কমিউনিকেশনের জন্য। সর্বপ্রথম নেটওয়ার্ক ARPANET এর সময় host.txt নামে একটা ফাইল সব কম্পিউটারের নাম আর তার IP অ্যাড্রেস লিখে রাখা হতো। যখন নেটওয়ার্কে কোটি কোটি কম্পিউটার থাকে তখন এভাবে IP অ্যাড্রেস লিখে রাখা সহজ কথা নয়, কারণ প্রতিনিয়ত IP অ্যাড্রেস সংযুক্ত হয় এবং পরিবর্তিত হয়। এই সমস্যার সমাধানে ধারাবাহিক, ডায়নামিক এবং ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সম্বলিত একটা সিস্টেম দাঁড় করানো হয়েছে, যাকে বলা হয় ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেমকে কতগুলো লেভেলে ভাগ করা হয়ে থাকে। ওয়েবসাইটের বিষয়বস্তুর উপর ভিত্তি করে প্রায় 19টি টপ লেভেল ডোমেইন আছে। এর মধ্যে .edu শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত, .com ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য, .biz খবর ও অন্যান্য ইনফরমেশন সাইটের জন্য, .org অর্গানাইজেশনের জন্য এবং অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য .net। আবার প্রায় প্রত্যেক দেশে রয়েছে নিজস্ব টপ লেভেল ডোমেইন, যেমন ব্রিটেনের .uk, জাপানের .jp, যুক্তরাষ্ট্রের .us, ভারতের .in, বাংলাদেশের .bd ইত্যাদি। ডোমেইন রেজিস্ট্রেশন। ডোমেইন রেজিস্ট্রেশনকে তুলনা করা যায় আপনার অফিস বিল্ডিং এর জন্য জায়গা লিজ নেবার সাথে। এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের জন্য নাম, ডোমেইন নেম যেটাকে বলা হয়, ওয়েবসাইটের জন্য নাম বরাদ্দ করলেন। সাধারণত 1 বছরের জন্য এ বরাদ্দ হয়ে থাকে। সময় শেষ হওয়ার আগেই তা রিনিউ করতে হয়। হয়তো অন্য কেউ সে একই নামের জন্য আবার আবেদন করতে পারে। ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস এন্ড নাম্বারস, ICANN এসব ডোমেইন নেম ম্যানেজ করে থাকে। ICANN নিশ্চয়তা দেয় যে প্রতিটা ডোমেইন নেম ইউনিক এবং এর সাথে একটা ডোমেইন ইউনিক IP অ্যাড্রেস বরাদ্দ করা হয়েছে। আপনি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবেন যেসব কোম্পানির মাধ্যমে, তাদের বলা হয় রেজিস্ট্রার। বিভিন্ন কোম্পানির ফি ও সেবা বিভিন্ন হতে পারে, তবে একই ফি সাধারণত খুব কমই হয়ে থাকে। আপনি যে নামে ওয়েবসাইট তৈরি করতে চান, রেজিস্ট্রার কোম্পানি প্রথম অনলাইন ডেটাবেজে সার্চ করবে যে এর নাম অন্য কাউকে বরাদ্দ করা হয়েছে কিনা। কাউকে বরাদ্দ করা না হলে কেবল আপনি এর নাম পেতে পারেন। ডোমেইন নেম রেজিস্ট্রেশনের সময় আপনার পুরো নাম, অ্যাড্রেস, টেলিফোন নম্বর ও ইমেল অ্যাড্রেস দিতে হয়, যা WHOIS এই ডেটাবেজে সংরক্ষিত থাকে। ডোমেইন নেম রেজিস্ট্রেশন সাইট
নিচে কয়েকটা ডোমেন রেজিস্ট্রেশন সাইট বলবো, এটা আমরা অনেকেই জানি, যেমন নেমচিপ, গডেডি, উইক্স, এগুলো হচ্ছে পেইড। এখানে ডোমেন রেজিস্ট্রেশন কিনতে হলে আমাদেরকে ডলার খরচ করতে হবে, অর্থাৎ পারচেস করতে হবে। আর নিচে দুইটা আছে, এগুলো হচ্ছে ফ্রি সাইট, যেমন ব্লগার, ওয়ার্ডপ্রেস। অনেকে ব্লগিং এর জন্য এই যে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস সাইট গুলা নিয়ে থাকে, এটা সম্পূর্ণ ফ্রি। আর উপরে যে তিনটা দেখছেন এগুলো হচ্ছে পেইড ভার্সন। তো ক্ষেত্র বিশেষে আমরা বিভিন্ন কোয়ালিটির ইয়েগুলা সাইট থেকে আমরা এগুলো নিতে পারি। কোনটা কখনো আমরা ফ্রিতেও নেওয়া লাগে, কখনো আবার টাকা খরচ করে নেওয়া লাগে, এটা প্রয়োজন অনুযায়ী এগুলা হতে পারে। হোস্টিং, এবার আলোচনা করবো হোস্টিং নিয়ে। হোস্টিং কি? আপনি যদি একটি ব্লগ বা ওয়েবসাইট বানানোর কথা ভাবছেন, তাহলে ওয়েব হোস্টের ব্যাপারে আপনার জেনে নেওয়াটা অনেক জরুরি। কারণ যেভাবে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের থাকার জন্য একটি জায়গা বা ঘরের প্রয়োজন, ঠিক সেভাবেই ইন্টারনেটের দুনিয়াতে একটি ওয়েবসাইটকে রাখার জন্য আপনার জায়গার প্রয়োজন হবে। তাই ইন্টারনেটে যে কোনো ওয়েবসাইট, অ্যাপ বা ব্লগ চালু করার জন্য আপনার সর্বপ্রথমে তাদের রাখার জন্য একটি জায়গা কিনতে হবে। আপনি কিনে নেওয়া এই জায়গাকেই ওয়েব হোস্টিং বলা হয়। নিজের ওয়েবসাইটের জন্য জায়গা বা হোস্টিং যেখান থেকে কিনবেন তাকে আপনার ওয়েবসাইটের হোস্ট বলা হয়। ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন কি? একটি ওয়েবসাইট ডিজাইন করাকে সংক্ষেপে ওয়েব ডিজাইন বলা হয়। সাধারণত একটি ওয়েবসাইট দেখতে কি রকম হবে সেটা ওয়েব ডিজাইনের উপর ডিপেন্ড করে। আর একটু বিশ্লেষণ করে বললে এভাবে বলা যায় যে একটি ওয়েবসাইটের লোগো দেখতে কি রকম হবে, লোগো কোন জায়গায় বসবে, ওয়েবসাইটের সাইড বার ডানে থাকবে না বামে থাকবে, মেনু বার কেমন হবে, ওয়েবসাইটের কালার কেমন হবে, ওয়েবসাইটের পোস্টের ফন্ট সাইজ কত হবে, ওয়েবসাইটের কোথায় কোথায় বিজ্ঞাপনের জন্য স্পেস রাখা হবে, ইত্যাদি ইত্যাদি কাজ ওয়েব ডিজাইনের মাধ্যমে করা হয়। মোট কথা হচ্ছে আমরা একটি ওয়েবসাইটকে বাহ্যিক দৃষ্টিতে যেগুলো দেখতে পাই সেগুলো কেমন হবে সেটা ওয়েব ডিজাইনের মাধ্যমে নির্ধারণ করা হয় বা ডিজাইন করা হয়। ওয়েবসাইটের ধরন। কাজের সুবিধার জন্য সাধারণত দুই ধরনের ওয়েবসাইট হয়ে থাকে, যেমন স্ট্যাটিক ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট। এখন জানবো স্ট্যাটিক ওয়েবসাইট কি এবং ডায়নামিক ওয়েবসাইট কি। স্ট্যাটিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজে লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML, CSS ভাষা দিয়ে করা যায়। ডায়নামিক ওয়েবসাইট হলো যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডায়নামিক ওয়েবসাইট বলে। ডায়নামিক ওয়েবসাইট তৈরির জন্য HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন PHP বা ASP ভাষা এবং এর সাথে ডেটাবেস জানা প্রয়োজন। এগুলো হলো একদম সহজ ভাষা বলতে গেলে স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা এবং ডায়নামিক ওয়েবসাইট একদম সহজ ভাষায় যেগুলো সংজ্ঞা দেওয়া হয় সেগুলো আমি আপনাদের দিলাম। এগুলো অনেকভাবেই বিস্তর আলোচনা করা যেতে পারে। এই বিষয়গুলো অনেকটা বিশদভাবে আলোচনা করা হয়েছে বিভিন্ন ওয়েব পেজে বা বিভিন্ন গুগলে বা ধরেন উইকিপিডিয়াতে। ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট কি? একটি ওয়েবসাইটের ভিতরের অংশের মাধ্যমে বা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে ওয়েবসাইটের বাইরের অংশ তৈরির জন্য বা কন্টেন্ট ম্যানেজমেন্ট করার জন্য ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলকে ফাংশনাল করার কাজই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। অর্থাৎ একটি ওয়েবসাইট এর যাবতীয় ফাংশনাল কাজ করার জন্য যে কোড করা হয় তাকে ওয়েব ডেভেলপমেন্ট বলে। এই বিষয়টি আমি উদাহরণের মাধ্যমে আরো পরিষ্কার করছি। যেমন কেউ একটি ফর্ম ওয়েবসাইটে জমা দিল, ওয়েবসাইটে জমা দিলে এর তথ্য ডেটাবেসে কিভাবে সংরক্ষিত হবে সেটি নির্ধারণ করা। একজন ওয়েব ডেভেলপার PHP আর MySQL এর মতো প্রোগ্রামিং জ্ঞান থাকা অবশ্যই দরকার। ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কি? সহজ কথা, ওয়ার্ডপ্রেস হলো একটি CMS বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর একটু বিশদভাবে বলতে গেলে ওয়ার্ডপ্রেস হলো PHP ও MySQL ভিত্তিক একটি বিশেষ অনলাইন টুল যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। আর উইকিপিডিয়ার ভাষ্য অনুসারে ওয়ার্ডপ্রেস হলো ফ্রি ও ওপেন সোর্স ব্লগিং টুল এবং একটি শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা PHP ও MySQL এর উপর ভিত্তি করে তৈরিকৃত। লোকাল হোস্টিং। তো আমি ডোমেইন হোস্টিং কেনার বিষয়ে যে সাইটগুলো আছে যেমন নেমচিপ এবং গডেডি আছে, এগুলো অলরেডি কামরান ভাই এবং সুজয় ভাই দেখিয়ে দিচ্ছেন।
তো আমি আর সময় নষ্ট না করে আমি এই সাবজেক্টে যেতে চাচ্ছি না, আমি আমার সরাসরি যেতে চাচ্ছি লোকাল হোস্টিং। তো লোকাল হোস্টিং সম্পর্কে হালকা একটা বিবৃতি দিয়ে দেই। আমরা অনেকেই আছি, যেমন ধরেন ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট কাজটা আমরা পুরোপুরি জানি না, সেটা যদি আমরা প্র্যাকটিস করতে চাই সম্পূর্ণ বিনামূল্যে, তাহলে আমাদের কম্পিউটারটাকেই আমরা কিন্তু একটা লোকাল হোস্ট বানিয়ে নিতে পারি। অর্থাৎ কোনো ডোমেইন এবং হোস্টিং না কিনে সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঘরে বসে কম্পিউটারের সামনে, কম্পিউটারের ভিতরে আমরা একটা সিস্টেম করতে পারি, সেটা হচ্ছে লোকাল হোস্ট। এই লোকাল হোস্টের মাধ্যমে আমরা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারি এবং ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। এবং যদি আমরা কাজটা পুরোপুরি করে ফেলি, তখন আমরা এই যে সাইটটা ডেভেলপ করলাম, এই ডেভেলপ করা সাইটটাকে আমরা কম্পিউটারের লোকাল হোস্ট থেকে তখন আমরা কি করবো, যে কোনো ডোমেইন এবং হোস্টিং কিনে এবং হোস্টিং তখন যেটা কিনবো, যে হোস্টিংটা, ওই হোস্টিং এ আমরা তখন আপলোড দিতে পারবো। তখন আমাদের কি হবে, আমাদের টাকাগুলো সেভ হয়ে যাবে এবং যে রেডি করা ফাইলটা, তার ফাইলটা আমরা তখন আপলোড দিলাম। এতে কি হলো, যে আমাদের যে 1 বছর যে মেয়াদ আছে, ওই মেয়াদের সময়টাকে আমরা পারফেক্টলি কাজে লাগাতে পারবো। এখন ধরেন আমি একটা ডোমেইন হোস্টিং কিনলাম, কিনে আমি সাইট কাজ করতেছি, কোথায়, ওয়েবসাইটে কাজ করতেছি, মানে হোস্টিং এ কাজ করতেছি। তখন এখানে যদি আমার 1 মাস সময় চলে যায় একটা সাইট ডেভেলপ করতে করতে, তাহলে আমার 1 বছর মেয়াদ থেকে 1 মাস চলে গেল, এতে আমার 1 মাস লস হয়ে গেল। তো সেটা না করে আমরা কি করতে পারি, আমরা লোকাল হোস্টে ওয়েবসাইটটিকে পুরো ডেভেলপ করে ফাইনাল কাজ শেষ করে তারপর আমরা ডোমেইন হোস্টিং কিনে সেখানে আমরা আপলোড দিতে পারি। তো আমি এখন লাইভ প্রেজেন্টেশন চলে যাচ্ছি। তো কিভাবে লোকাল হোস্টিং মানে করবেন, সেটআপ দিবেন, যে মানে জ্যাম ইনস্টল দিবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, তার প্রক্রিয়াটা দেখাচ্ছি। প্রথমে আপনারা করতে হবে, আপনাদের যে যখন এটা ব্রাউজার থেকে জ্যামটাকে ইনস্টল দিতে হবে। গুগলে লিখলেই হবে জাস্ট XAMPP, এটা লিখলেই হবে জাস্ট। তারপরে এখানে apache-friends.org, এটা তাদের অফিসিয়াল সাইট, সেখান থেকে এই টুলটা সম্পূর্ণ বিনামূল্যে আপনার ডাউনলোড দিয়ে দিবেন। এই যে ডাউনলোড আছে এখানে, আপডেট ভার্সন, এটা উইন্ডোজ কি এখানে দেখতেছি যে উইন্ডোজ 7 এ আছে। হ্যাঁ, এটা উইন্ডোজে চালাইতে পারবেন, উইন্ডোজ 7, 4 আবার কি দিছে আবার 10 এ। যাই হোক, মানে এটা আপনার ডাউনলোড দিবেন, দিয়ে ইউজ করবেন। ডাউনলোড দেওয়ার পরে আমি অলরেডি দিয়ে দিচ্ছি, আপনার দেওয়ার পর আপনার কি করবেন সেটা আমি দেখাচ্ছি। এখন আপনারা এখানে শর্টকাট হিসেবে এটা রেখে দিবেন, সামনে নিয়ে আসবেন। এই যে এটা হচ্ছে জ্যাম। এখন আমরা এটা দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব আমাদের লোকাল কম্পিউটার, অর্থাৎ একদম ডোমেইন হোস্টিং না কিনে সম্পূর্ণ বিনামূল্যে আমরা ওয়েবসাইটে কাজ করব। তো এটা কাজ করতে হলে প্রথমে করতে হবে, আপনাকে এটা অ্যাক্টিভ করতে হবে। আমি এটাকে ক্লিক করলাম, এখানে 2টা অপশন আছে, অ্যাপাচি, এটাকে স্টার্ট করতে হবে, MySQL, এটাকে স্টার্ট করতে হবে। এতে আমাদের সার্ভারটা রান হয়ে গেল। তারপর আমাদের যখন এটা ব্রাউজারে যেতে হবে, লিখতে হবে লোকাল হোস্ট। এই যে লোকাল হোস্ট লিখলেই চলবে, অটোমেটিক একটা ড্যাশবোর্ড চলে আসছে। সেখান থেকে আমরা ডান পাশে কর্নারে দেওয়া আছে php-myadmin, সেখানে যেতে হবে। এটা যেহেতু লোকাল হোস্ট একটু সময় নিবে, এটা যেহেতু PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা তৈরি করা হয়েছে, সেজন্য PHP-টা একটু স্লো হয় সবসময়। তো যাই হোক, এখান থেকে আমরা এটা ডাটাবেস তৈরি করে নিব। ডাটাবেস তৈরি করে এখানে আছে নিউতে ক্লিক করব, ডাটাবেস নেম দিব, যেমন নেমটা দিতে পারে কি LDP ওয়েবসাইট, LDP ওয়েবসাইট, এটা যে কোনো একটা দিতে পারি, সমস্যা নেই। LDP ওয়েবসাইট লিখে আমি ডাটাবেসের নাম দিলাম। এটা সবাই মনে রাখবেন, কেননা আপনি যেটা ডাটাবেস দিবেন ওই ডাটাবেসে যে পরবর্তী কাজগুলো করতে হবে। তো এখানে যে ইনফরমেশন আপনারা দিচ্ছেন সেগুলো যাতে মনে থাকে সবার। তবে ক্রিয়েটে ক্লিক করবেন। আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেল। এখন আমরা একটা ইউজার আইটেম সেট আপ করবো। সেটা করতে হলে হোম বাটনে যেতে হবে, এখানে হোম বাটন আছে, গিয়ে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ইউজার অ্যাকাউন্ট অপশন আছে, সেখান থেকে যেতে হবে নিউতে বা অথবা এড নিউ ইউজার নেম, এই যে এখানে আছে এড নিউ ইউজার নেম বা ইউজার অ্যাকাউন্ট, এখানে যাবেন। ইউজার নেম ধরেন আমি দিলাম কি, আমি দিলাম সাইফুল, আমার নাম দিলাম, দ্যাটস ইট। হোস্ট নেম এটা হচ্ছে লোকাল হোস্ট, এটা লিখে দিবেন লোকাল হোস্ট। পাসওয়ার্ড দিলেন, আপনারা ইচ্ছা মতো একটা দিতে পারেন, আমি 1 থেকে 6 পর্যন্ত দিচ্ছি আপাতত।
নিচে একটা আছে চেক অল, এটাকে চেক অল করে দিবেন। তারপর গতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে কি একটা সমস্যা হচ্ছে মেবি। আচ্ছা, এই হবে এটা নিউ ইউজার অ্যাকাউন্ট, আমাদের ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের ইয়েতে যাব, আমাদের যে ফাইল ম্যানেজার যাব, মানে লোকাল যে একটা ইয়ে আছে আমার লোকাল ডিস্ক, সেখানে একটা জ্যাম একটা ফোল্ডার হয়ে যাবে। আপনার ইনস্টল দেওয়ার পরে জ্যাম্প নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। ওই জ্যাম্প ফোল্ডারে যাবেন, গিয়ে এখানে আছে htdocs এ যাবেন, গিয়ে এখানে একটা ফোল্ডার লিখবেন, প্রজেক্ট লিখে রাখবেন। প্রজেক্ট লিখে একটা ফোল্ডার তৈরি করবেন, এই যে একটা ফোল্ডার তৈরি করবেন। তারপর ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা আছে ওটা আপনি ডাউনলোড দিবেন, ওয়ার্ডপ্রেস এখানে নিয়ে আসবেন। আমি এটা ডাউনলোড করে রাখছি, এখন আমি এটা নিয়ে আসবো। এই যে ওয়ার্ডপ্রেস, এটা জিপ ফাইলে আছে, এটা আপনি কপি করে আপনারা জ্যাম যে একটা ফোল্ডার আছে এখানে নিয়ে যাবেন। htdocs আছে, এখানে যাবেন, তারপরে প্রজেক্টে যাবেন, এখানে পেস্ট করে দিবেন ওয়ার্ডপ্রেসটাকে। তারপর এটাকে আনজিপ করবেন। আনজিপ হচ্ছে। তারপর এই যে ওয়ার্ডপ্রেস যেটা আছে জিপ ফাইল, ওটাকে ডিলিট করে দিবেন, এটা রাখার দরকার নাই। ওয়ার্ডপ্রেস নামটাকে চেঞ্জ করে দিবেন যে এলটিপি ওয়েবসাইট। ওপেন করব। তারপরে এই যে আছে wp config sample, এটা একটা নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। ওপেন উইথ নোটপ্যাড, ওকে, নোটপ্যাড দিয়ে এটা ওপেন করবেন। ওপেন করে আপনার ডেটাবেসের আইটেমগুলো এখানে বসিয়ে দিবেন। যেমন ডেটাবেস নেম কি দিছিলেন, ডেটাবেস নেম দিছিলাম যে ওয়ার্ডপ্রেস এলডিপি ওয়েবসাইট, এটা লিখতে হবে। ঠিক আছে, বানান এলডিপি ওয়েবসাইট। ইউজার নেম দিছিলাম সাইফুল। এটা যারা ওয়েব ডিজাইন করেন বা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই যে জ্যাম যেটা আছে ওটা অবশ্যই লাগবে, এটা রাখবেন, সবাই ইনস্টল করে দিবেন, এটা কাজ করবেন বাসায়, এটা দিকে এটা কাজে লাগবে আপনাদের, অনেক উপকারী একটা টুলস। আমাদের এলডিপি ওয়েবসাইট ডেটাবেস নেম দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপর এটাকে সেভ দিয়ে দিব, তারপরে এটা বের হয়ে যাব, এক্সিট। তারপরে এখানে এটাকে রিনেম করব, config.sample এতটুকু ডিলিট করে দিব, জাস্ট wp config এটা রেখে দিব, দ্যাটস ইট। এখন আমরা আমাদের ব্রাউজারে যাব, গিয়ে লিখবো আবার লোকাল হোস্ট লিখে একটা স্ল্যাশ দিব, প্রজেক্ট লিখবো, প্রজেক্ট। তারপর দেখেন এলডিপি ওয়েবসাইট এখানে চলে আসছে, আমরা যেটা সেভ করছিলাম এটা চলে আসছে। এখন আমি এটা ওপেন করতেছি, একটু ওয়েট করেন, একটু সময় নিচ্ছে। আর ওয়ার্ডপ্রেসের সাইটগুলো একটু স্লোতে লোডিং হয়। সময় নিচ্ছে। তাছাড়া আমরা মজিলা ফায়ারফক্সও দেখতে পারি, ট্রাই করে কখনো আবার ব্রাউজারের কারণে ওটা স্লো হয়ে যায়। প্রজেক্ট, ওকে, এই কোনটা ফাস্ট লোডিং হয়, সময় নিচ্ছে। ওকে, এই দেখেন মজিলা ফায়ারফক্সে আমাদের ওয়ার্ডপ্রেসে চলে আসলো। এখন আমরা এখানে কাজ করতে যাই, এখানে আসছে কিনা ক্রোম ব্রাউজারে, আচ্ছা ক্রোম ব্রাউজারে চলে আসছে, মজিলাতেও চলে আসছে। যাই হোক, এখানে আমরা ভাষা সিলেক্ট করব, ইংরেজি দিব, এই যে ইংলিশ আছে এখানে, ইংলিশ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, অনেক কিছু আছে, আমি ইউকে দিলাম। তারপর নেক্সট। এই কাজটা যেটা করতেছি এটা একদম আপনার ওয়েবসাইটের ভিতরে এই কাজটাই করা লাগে, কিন্তু এই কাজটা সেম কাজটা কিন্তু আমি এখানে করতেছি। ইংলিশ ইউকে একটু সময় নিচ্ছে। আর এখানে সাইট ডেভেলপ করতে গেলে কোনো ইন্টারনেট কানেকশন লাগে না, ওটা একদম ফ্রিতেই আপনি ইউজ করতে হবে, কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই। সময় নিচ্ছে।
এত সময় লাগে কেন? ইউনাইটেড স্টেটাস ওইটাই দেওয়া যেতে পারতো। আচ্ছা যাই হোক, এখন চলে আসছে ইউনাইটেড স্টেটাস দেওয়ার পরে চলে আসছে। ওয়েবসাইট টাইটেল এটা দিতে পারি আবার এলইডিপি সে একই নিয়ম, এলইডিপি ওয়েবসাইট। ওয়েবসাইট পাসওয়ার্ড ইচ্ছা মতো নিজে ইচ্ছা মতো দিতে পারি, আগেরটাই দিয়ে দিই 1 2 3 4 5 6। উইক পাসওয়ার্ড সমস্যা নাই, আমি কনফার্ম করে দিলাম। ইমেল আইডি এটা দিতে পারি, কি দেওয়া যায়, contact.gmail.com। তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেস, সেভ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা বলতেছি কি, ওকে ভ্যালিড ইউজার নেম। ও আচ্ছা সরি, ইউজার নেম কোথায়, এই যে ইউজার নেম দেওয়া হয় নাই। লোডিং নিচ্ছে, আমাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেস হয়ে গেল, লগইন। ওকে, তারপর রিমেম্বার মি সাইট। আমার পুরো একটা ওয়ার্ডপ্রেসটা আমার পুরোটাই ইনস্টল হয়ে গেল। এখন আমি যে থিমগুলা কিনবো, পারচেস করি অথবা ফ্রিতে যে থিমগুলা পাওয়া যায় সেগুলো আমি এখানে ইনস্টল দিতে পারি। আর অনেক সময় ক্র্যাক থিম পাওয়া যায়, এগুলা ইউজ না করাই ভালো। অনেকগুলা সাইটে আপনি প্রিমিয়াম থিমকে ক্র্যাক হিসেবে পাবেন, এগুলা আমি সাজেস্ট করি না, এগুলো অনেক সময় হ্যাক করার সম্ভাবনা থাকে। তো আপনারা টাকা খরচ করে হলে হোক আপনারা যে জেনুইন যেটা আছে ওইটা আপনারা ইউজ করবেন। তারপর অ্যাপিয়ারেন্স থিম, একটা থিম ইনস্টল করে নিয়ে আমাদের একটা ওয়েবসাইটে রান করে দেখাই আপনাদেরকে। ধরেন এটা একটা ওয়েবসাইট, এটা অলরেডি আছে রেডি করা। এখন আমি আমার সাইটে চলে যাই, এটা আমার ওয়েবসাইট, ভিজিট সাইট। এই দেখেন আমাদের ওয়েবসাইট যখন তৈরি করলাম এটা আমি একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আর আমি যদি থিম ইউজ করি তো আমার থিম অনুযায়ী যেগুলো আছে সেগুলো আমি কাস্টমাইজ করে এখানে বসিয়ে দিতে পারবো। এটা কিন্তু আমার একটা ওয়েবসাইট, ফুললি একটা ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এটা localhost/project LEDB ওয়েবসাইট। এগুলা আপনারা ডোমেইন কিনবেন তখন এই যে লোকাল হোস্ট যেটা লেখা পাচ্ছেন এই যে উপরে সাইড বারে সার্চ বক্সে, ওইটা আপনাদের ডোমেইন অনুযায়ী হয়ে যাবে। তো দেখলেন এই কিভাবে ইনস্টল দিলাম জাম্প, এবং কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিলাম দেখে দিলাম। সো এই ছিল আর কি আমার আজকের প্রেজেন্টেশন। সো আর কিছু নাই দেখানো আজকের, যে সময় সবার দেখানো যাচ্ছে না। তো ফাইন ভাই, আজকের প্রেজেন্টেশন আমার এই পর্যন্ত ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। আর তো কেউ নাই, তাইলে এতটুকু থাক। কামরান ভাই স্টপ করে দেন, আর ওইটা আমাকে টাইপে দিয়ে দিয়ে। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আদাব ভাই, ভালো থাকো ভাই।